গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা মাধ্যমিক ভূগোলের 6 নম্বর অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এছাড়াও আমরা আমাদের চ্যানেলে ভূগোলের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারতের কৃষি শিল্প থেকে এবং বায়ুমণ্ডল থেকেও অনেক গুরুত্বপূর্ণ ক্লাস করিয়েছি। তোমরা যারা আমাদের সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আগের ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার দেখেছিলাম। আমরা সেখানে যেমন মিলিয়ন সিট দেখেছিলাম, ডিগ্রি সিট দেখেছিলাম, মানে এই সমস্ত স্কেলগুলো যেগুলো ব্যবহার করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা ইঞ্চি সিট আমরা দেখেছিলাম। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়, মানে উপগ্রহ থেকে কিভাবে ছবি তোলা হয় সেই বিষয়টা নিয়েই আজ আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে এখানে যেটা হয় প্রথমে কি হয়, প্রথমে এই বিষয়টাও তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে। ঠিক আছে, আলোকচিত্র যেটা থাকে, আলোকে কাজে লাগিয়েই কিন্তু দূর সংবেদ ব্যবস্থায় ছবি তোলা হয়। দূর সংবেদ এর আগের দিন আমরা বলিনি, যাই হোক আজকে আমরা দূর সংবেদ হচ্ছে যে কোনো একটা জিনিসকে স্পর্শ না করে যখন সেটাকে রিমোটের মাধ্যমে কাজ করা হয় সেটাকেই বলে দূর সংবেদ বা রিমোট সেন্সিং। এটাও কিন্তু তোমরা এই অধ্যায় থেকে একবার পড়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি করে, এখানে কিন্তু বস্তু থেকে যে আলোটা ফিরে আসে, প্রতিফলিত হয়, সেই আলোটাকে কাজে লাগিয়ে বিভিন্ন চিত্র তৈরি করা হয়। ঠিক আছে, এবার এখানে দু রকমের আলো আসে, একটা হচ্ছে যে কৃত্রিম আলো আর একটা হচ্ছে প্রাকৃতিক আলো। কৃত্রিম আলো মানে যেটাকে পাঠানো হয় কোনো র্যাডার থেকে, যখন কোনো কৃত্রিম আলোকে পাঠানো হয় আবার ওই আলোটা প্রতিফলন মানে যেটা ফিরে আসে সেটাকে কাজে লাগিয়ে যে উপগ্রহ চিত্র তোলা হয় সেটাকেই কৃত্রিম আলো বলে, কৃত্রিম আলোর শক্তির উৎস বলে। আর প্রাকৃতিক মানে যখন সূর্য থেকে আলোটা কোনো বস্তু থেকে সূর্যের আলোটা যখন কোনো বস্তু থেকে ফিরে আসে সেই সময় দূর সংবেদের সাহায্যে যে চিত্র তোলা হয় সেটাকে নিষ্ক্রিয় দূর সংবেদ বলে। এই দুটো বিষয় এইভাবে করা যায়। আর কিভাবে করা যায়, আরও অনেকভাবে করা যায়। আর একটা হচ্ছে যে কিভাবে কৃত্রিম উৎস থেকে রশ্মি যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায় তখন নির্দিষ্ট লক্ষ্যের ওপরে সেটা ফেলা যায়, এটা একটা। আর সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মির মধ্যে দিয়ে আসার সময় কোনো ক্রিয়া প্রতিক্রিয়া, সূর্য থেকে যে আলোর রশ্মিটা আসে সেটা কোনো মানে ক্রিয়া প্রতিক্রিয়ার সম্মুখীন কিন্তু তাকে হতে হয় না, সেইখান থেকেও কিন্তু একটা চিত্র পাওয়া যায় এইগুলো। ঠিক আছে, আর এছাড়া আরও অনেক রকমভাবে হয়, যেমন হচ্ছে যে কীরকম সেটা প্রতিফলিত রশ্মির মানে সঞ্চালন হয়। ঠিক আছে, সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে প্রতিফলনের সময় আলোক রশ্মি বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার পর উপগ্রহে থাকা আলোকচিত্রে গ্রহণকারী যন্ত্রের দিকে সেটা চলে যায়। ঠিক আছে, এই রকমভাবেও হয়। আর কি, আর বস্তুর প্রতিফলিত রশ্মির সংগ্রহ করতে হয় আবার কিভাবে হয় সেটা। ঠিক আছে, এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের উপাদান থেকে প্রতিফলিত দীর্ঘ তরঙ্গের তড়িৎচুম্বকীয় আলোকরশ্মি কৃত্রিম উপগ্রহের আলোকচিত্র গ্রহণকারী যে ক্যামেরা থাকে, ক্যামেরার সেন্সারে কিন্তু সেটা ধরা পড়ে, মানে সেখানেই সেটা কিন্তু থেকে যায়, এটা একটা। ঠিক আছে, আর কৃত্রিম উপগ্রহের কৃত্রিম উপগ্রহে যেটা থাকে আলোকরশ্মিটা ভূপৃষ্ঠে অবস্থিত প্রক্রিয়াকরণ স্টেশনে পাঠানো হয়, সেখান থেকে এখানকার সেন্সরে পাওয়া তথ্য থেকে উপগ্রহ চিত্র কিন্তু তৈরি করা যায়। ঠিক আছে, এইগুলো তাহলে এই বিষয়টাও তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরপর আমরা যে বিষয়টা একটুখানি তোমাদের ভালোভাবে দেখতে হবে সেটা হচ্ছে যে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য বললে
যেটা বলতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটি বস্তু একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য শক্তির বিকিরণ করে, একে তড়িৎচুম্বকীয় বিকিরণ বলে। আর উপগ্রহের সেন্সারগুলো এই বিকিরিত শক্তিতে স্পর্শকাতর হয়, এটা একটা। ঠিক আছে, আর কি? আর উপগ্রহ চিত্রে আলোক ক্যামেরার বদলে যদি সেন্সার ব্যবহার করা যায়, যার সাহায্যে বস্তুর ডিজিটাল তথ্য সংগ্রহ করা যায়, তাহলে এখানে কিন্তু ডিজিটাল আকারে তথ্যটা পাওয়া যেতে পারে, এটা একটা বলে দিয়েছে। ঠিক আছে, এরকম ব্যবহার আরও অনেক আছে। এই ব্যবহার এরকমই তোমরা কয়েকটা পড়ে রাখবে। আর রাতের অন্ধকারে বা প্রতিকূল আবহাওয়ায় উপগ্রহ সাধারণত সেন্সারের বদলে মাইক্রোওয়েভ সেন্সারের সাহায্যে কোনো বস্তুর তথ্য সংগ্রহ করে, এটাও অবশ্যই বলবে। ঠিক আছে, আর উপগ্রহ চিত্রে ভূপৃষ্ঠের বস্তুসমূহের প্রকৃত রং ব্যবহার করা হয় না, এটা যে আসল যে রংটা সেটা কিন্তু ব্যবহার করা হয় না। ঠিক আছে, এগুলো কতগুলো ছদ্মরং বা এফসিসি মানে ফলস কালার কম্বিনেশান, এইরকম রং কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, ফলস কালার কম্পোজিশান, আসল রঙের জায়গায় অন্য রং ব্যবহার করা হয়, এইটা একটা। ঠিক আছে, এইগুলোই বৈশিষ্ট্য হয়ে যাবে। এছাড়া আরও অনেকগুলো আছে, তোমরা এগুলো একবার ভালোভাবে দেখে নেবে। আর এরপরে যেটা আছে, আর সেন্সার দু রকমের তোমরা সেন্সার দেখতে পাবে, একটা সক্রিয় সেন্সার মানে যেটা নিজে নিজে কাজ করে, আর একটা হচ্ছে যে নিষ্ক্রিয় সেন্সার মানে যেটা নিজে থেকে কাজ করতে পারে না। ঠিক আছে, এইগুলো একবার দেখবে। আর উপগ্রহ চিত্রে রং কিন্তু যেটা বললাম আলাদা আলাদা রং হয়, যেমন হচ্ছে যে অরণ্যের রং হয় কিন্তু লাল থেকে খয়েরি। আর কৃষিক্ষেত্রে যেটা ধানের রং আমরা কি জানি হলুদ, কিন্তু এখানে রং হয়ে যায় নীল, হালকা নীল। এগুলো আমরা তোমাদের পরে ভালোভাবে করিয়ে দেবো, এই বিষয়গুলো একবার তোমরা দেখে রাখবে শুধু। ঠিক আছে, আর এরপরে উপগ্রহ চিত্রের গুরুত্ব ও ব্যবহার কি কি কাজে লাগে। ঠিক আছে, তাহলে গুরুত্ব কি, এটাকে এই প্রযুক্তির কে কাজে লাগিয়ে পৃথিবীর মানে অনেক বড় অঞ্চলে খুব কম সময়ে সস্তায় সমস্ত কিছু তথ্য পাওয়া যায়। ঠিক আছে, শুধু ভূপৃষ্ঠেই নয়, বিভিন্ন ব্যান্ড উন্নত সেন্সার ব্যবহার করে ভূমি এমনকি সমুদ্রের নিচেও বিভিন্ন খবর পাওয়া যায়। এছাড়া মানে ডিজিটাল আকারে তথ্য কিন্তু পাওয়া যায়, কম্পিউটারে সেটাকে সংগ্রহ করে রাখা যায়। ঠিক আছে, কম্পিউটারে সেটাকে আমাদের হার্ড ডিস্কে সেটাকে ধরে রাখা যায়। আর দুর্গম আর দুর্ভেদ্য যে সমস্ত এলাকাগুলো থাকে সেখানে কিন্তু এই কাজগুলো খুব সহজেই সেই সমস্ত এলাকায় খবরগুলো খুব ভালোভাবেই পাওয়া যায় এগুলো। ঠিক আছে, আর আবহাওয়ার খবর এটাও তো খুব ভালোভাবেই পাওয়া যায়। এইগুলোই হবে গুরুত্ব। ঠিক আছে, বা কাজে লাগে। আর ব্যবহার হচ্ছে যে ব্যবহারটাও একটুখানি তোমরা দেখে নেবে। ব্যবহার হচ্ছে যে প্রাথমিক কোনো দেশের মাটির নিচে কি আছে বা জলসম্পদের পরিমাণ, এটা একটা করা যেতে পারে। আর মাটির মানচিত্র তৈরি করে আবহাওয়ার বিভিন্ন উপাদানের, তাহলে গুরুত্ব আর ব্যবহারটা কিন্তু অনেকটা একই। আবহাওয়ার বিভিন্ন উপাদানের সমীক্ষা, পূর্বাভাস, এগুলো সবই পাওয়া যায়। জনবসতি বৃদ্ধি হলে সেটা জানা যায়, কৃষিজমির চরিত্র কীরকম হবে, এই বিষয়গুলো। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।